আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা আয়ামে জাহেলিয়ার নমুনা প্রতিষ্ঠা করে গেছে, আয়নার ঘর পরিদর্শন শেষে ডক্টর ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ জাতিসংঘের। সড়ক অবরোধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করার আহ্বান ডিএমপি কমিশনারের। তাইওয়ান প্রণালী পার করেছে মার্কিন জাহাজ, উদ্বেগ চীনের। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আতিথ্য দিতে প্রস্তুত ভেন্যুগুলো। এবারে বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। গত সরকার আয়ামে জাহেলিয়াত যুগের একটা নমুনা প্রতিষ্ঠা করে গেছেন। শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের কুখ্যাত গোপন টর্চার সেল পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এমনটাই মত প্রকাশ করেন। বুধবার রাজধানীর কচুক্ষেত উত্তরা আগারগাঁও এলাকায় বিগত সরকারের 3টি গোপন কারাগার পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। বিগত বছরগুলোতে শেখ হাসিনার সরকার ভিন্নমতের মানুষকে বিচার বহির্ভূতভাবে এসব গোপন বন্দিশালায় আটকে রাখে এবং নির্যাতন করে। দেশবাসীর কাছে যা আয়নাঘর নামে পরিচিত, আয়নাঘরের খাঁচার মতো জায়গায় যেখানে বন্দীদের আটকে রাখা হতো, সেসব জায়গা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আয়নাঘরের ভেতরে খুব বীভৎস দৃশ্য, এখানে মনুষ্যত্ববোধের কিছু নেই, যা হয়েছে তা নৃশংস। এইগুলো সব এভিডেন্স, যা যা আমরা দেখলাম, এভিডেন্স গুলো সিলগালা করে রাখা হবে যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে যেহেতু এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে, সেই হিসেবে আমরা থাকি। ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখি না, আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয়, যে বিচার দীর্ঘসূত্রিতায় করে থাকবে সেই জন্য এটা থেকে নিষ্কৃতি পায়, এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স। তারপর দেখা যাবে তাদের কি করা যেতে পারে। তার জীবনটা ফিরিয়ে দিতে পারবো না যে জীবনের মাধ্যমে সে গেছে, অন্তত দেখলে মনে সান্ত্বনা হবে। আমি জায়গাটা দেখে এসেছি। ওই মেয়েটা, যে বাচ্চা মেয়ে, যে বলতেছেন আমার মাকে আর দেখতে পেলাম না, কোথায় চলে গেল, আজ পর্যন্ত কেউ খবর দিতে পারলো না সে বেঁচে আছে না মরে গেলে কোথায় আছে। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বুধবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, গত বছরের 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে বাংলাদেশে 1400 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ সময় আহত হয়েছেন হাজার হাজার মানুষ। আহতরা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সংঘটিত অভিযুক্ত মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননার বিষয়ে একটি স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনা করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এবং তাৎক্ষণিক প্রভাব বুঝতে এই অনুসন্ধান চালানো হয়। সড়ক অবরোধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বুধবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে 2025 সালের জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্বের বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এ সময় সাজ্জাদ আলী বলেন, ছিনতাইকারী ও চাঁদাবাজদের গ্রেপ্তারে আরও বেশি তৎপর হতে হবে। ডিএমপি থানা ও ফাঁড়িগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দায়িত্ববোধ ও আগ্রহ থেকে সবাইকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের বড় সমস্যা হচ্ছে যানজট। একটি রাস্তা বন্ধ হলে অন্য রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন রাস্তা বন্ধ করে সরকারের কাছে তাদের দাবি জানাচ্ছে। রাস্তা বন্ধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে। অবশেষে পুলিশের বাধা ভেঙে সচিবালয় এলাকায় ঢুকে পড়ে বিডিআর বিদ্রোহের আন্দোলনকারীরা। বুধবার দুপুর 12:30টার দিকে সচিবালয় ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। এরপরই দুপুর 1টায় পুলিশের বাধায় সচিবালয়ের সামনে রাস্তায় কাফনের কাপড় পরে শুয়ে পড়েন আন্দোলনকারী বিডিআর সদস্যরা। প্রথমে তারা খাদ্য অধিদপ্তরের সামনের রাস্তায় অবস্থান নেয়। এরপর সচিবালয় এলাকায় প্রবেশ করতে চাইলে পুলিশ জলকামান দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে। তবে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় এলাকায় ঢুকে পড়ে তারা। এবারে জেলা সংবাদ। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে এই আগুনে ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ধানমন্ডির ৩২ নম্বরের জেরেই তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেন সমন্বয়ক কাফি। এটা দিনের মতো পরিষ্কার। আমি ৩২ নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি, চি হাসিনা লজ্জায় বাঁচিনা আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে ৩২ নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। ৩২ পোড়ানোর প্রথম তাদের পোড়ানো হয়েছে কাফির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। আপনি যে সময় আন্দোলন সংগ্রাম করতেন সে সময় তো আসলে দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, সে সময় তো আগুন দেওয়া হয়নি। এখন কেন আগুন দেওয়া হলো এই বিষয়ে? এটা তো সরকারের ব্যর্থতা। যারা পালাতক, যারা নিষিদ্ধ, তারা ক্ষমতায় তো আসতে পারে নাই। সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে, এবং গাজীপুরেও দেখবেন, এবং উপদেষ্টা নাহিদ ভাই, আসিফ ভাই, তাদের সচিবালয়েও তো আগুন দেওয়া হয়েছে। এই সরকারের ব্যর্থতা আমি মনে করি। আমার আলটিমেটাম 7 দিন। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে উঠানো শুরু না হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের 2টি নৌযান, যা ওয়াশিংটন বেইজিং মধ্যকার সম্পর্ককে নতুন দিকে নিয়ে যেতে পারে। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌযানের উপস্থিতি স্বাভাবিকভাবেই চীনের ক্ষোভ বাড়িয়েছে। চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মির পিএলএ ইস্টার্ন থিয়েটার কমান্ড জানায়, তারা মার্কিন জাহাজগুলোর চলাচলের উপর নজরদারি করেছে এবং এ ধরনের কর্মকাণ্ড ভুল বার্তা দেওয়ার পাশাপাশি নিরাপত্তায় ঝুঁকি বৃদ্ধি করে। এছাড়া মার্কিন জাহাজগুলো পর্যবেক্ষণের জন্য তারা যুদ্ধ বিমান ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানায় চীনের সামরিক বাহিনী। অন্যদিকে একই সময়ে চীনের ৩৯টি যুদ্ধবিমান এবং 7টি নৌযানকে তাইওয়ানের চারপাশে টহল দিতে দেখা গেছে, যা দ্বীপটির নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। জানাবো খেলার খবর। শুরু হয়ে গেল কাউন্টডাউন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির 2025 শুরু হতে বাকি মাত্র 7 দিন। এরই মধ্যে আতিথ্য দিতে প্রস্তুত সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান। দুদেশের মাঠগুলোও প্রস্তুত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সহ মোট 4টি ভেন্যুর ডেস্ক রিপোর্ট খবর জানাচ্ছেন রফিকুল ইসলাম। আইসিসির মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর আতিথ্য দিতে প্রস্তুত পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। দুদেশে মোট 4টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে 15টি ম্যাচ। গাদ্দাফি স্টেডিয়াম আন্তর্জাতিক মানসম্পন্ন এই মাঠটি পাকিস্তানের লাহোরে অবস্থিত। বিশিষ্ট স্থপতি ও প্রকৌশলী নাসির উদ্দিন মুরাদ খান এর নকশা প্রণয়ন করেন। 1996 সালের ক্রিকেট বিশ্বকাপের চূড়ান্ত খেলা এখানেই অনুষ্ঠিত হয়েছিল। প্রায় 61,000 ধারণ ক্ষমতা বিশিষ্ট স্টেডিয়ামটি পাকিস্তানের সর্ববৃহৎ স্টেডিয়াম। অবকাঠামোগত উন্নয়নের পর এর ধারণ ক্ষমতা বর্তমানে প্রায় 27,000। একটি সেমিফাইনাল সহ চ্যাম্পিয়ন্স ট্রফির মোট 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভেন্যুতেই। গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচ অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড খেলা দিয়ে 22 ফেব্রুয়ারি এই ভেন্যুতে প্রথম ম্যাচ শুরু হবে। পাকিস্তানের জাতীয় স্টেডিয়াম অবস্থিত করাচিতে, যার মালিকানা রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অধীনে। 40,000 আসন ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি হচ্ছে বর্তমানে ধারণ ক্ষমতার দিক থেকে পাকিস্তানের সর্ববৃহৎ স্টেডিয়াম। এই মাঠে পাকিস্তান ক্রিকেট ও বিশ্ব ক্রিকেটের বেশ কিছু উল্লেখযোগ্য রেকর্ড রয়েছে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচ সহ মোট 3টি খেলা অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম হলো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত। এর ধারণ ক্ষমতা প্রায় 15,000। প্রতিষ্ঠিত হওয়ার পরই স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ 19 জানুয়ারি 1992 সালে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ সহ এই ভেন্যুতে মোট অনুষ্ঠিত হবে 3টি ম্যাচ। ভারত পাকিস্তানে না যাওয়ার শর্তে তাদের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 20 ফেব্রুয়ারি এবারের আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভেন্যুতেই। প্রথম সেমিফাইনাল সহ এ মাঠে অনুষ্ঠিত হবে মোট 4টি ম্যাচ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অবস্থিত একটি বহুমুখী স্টেডিয়াম। ক্রিকেটের জন্য ব্যবহৃত হয়
তিনটি প্রধান ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে এটি একটি। প্রকল্পের স্থপতি ছিলেন কানাডিয়ান স্থপতি আওসাম মাতলুব। এর ধারণ ক্ষমতা প্রায় 25,000। রফিকুল ইসলাম, স্পোর্টস ডেস্ক, কুরাইশ নিউজ। সংবাদ শেষ করব ব্যতিক্রমী এক উদ্যোক্তার খবর দিয়ে। নকশা, কারুকাজ আর গুণগত মানের কারণে 40,000 কোটি টাকার ফার্নিচার বাজার অনেকটাই উদ্যোক্তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের চাহিদা পূরণ করার পরেও প্রায় 34,000 কোটি টাকার আসবাব রপ্তানি হচ্ছে উদ্যোক্তাদের হাত ধরেই। লন্ডন থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেও দেশে এসে হয়েছেন একজন সফল উদ্যোক্তা। তেমনই এক উদ্যোক্তা আর আসবাব বাজার নিয়ে বিশেষ রিপোর্ট জানাচ্ছেন রফিকুল ইসলাম। অপার সম্ভাবনাময়ী একটি বাজার হচ্ছে ফার্নিচার বাজার, যেখানে গড়ে প্রায় 40,000 কোটি টাকার বাণিজ্য হচ্ছে বছরে। এর মধ্যে ব্র্যান্ডেড তথাকথিত ফার্নিচার শিল্পের যোগান দিচ্ছে মাত্র 35%, বাকিটা উদ্যোক্তা কিংবা নিম্ন পর্যায়ের ফার্নিচার ব্যবসায়ীদের যোগান থেকে আসছে। দর্শক, কুরাইশ নিউজের পর্দায় সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রফিকুল ইসলাম। আমি এখন দাঁড়িয়ে আছি পান্থপথের ফার্নিচার মার্কেটের সামনে। তেমনই এক উদ্যোক্তার গল্প শোনাবো আজ, যিনি বিদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেও হয়েছেন একজন উদ্যোক্তা। চলুন ঘুরে আসি। নতুন নতুন উদ্যোক্তাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে ফার্নিচার বাজার। নকশায় নান্দনিক, মানে উন্নত আর টেকসই হওয়ায় দেশে বিভিন্ন ব্র্যান্ডের আসবাবপত্রের শক্ত অবস্থান তৈরি হয়েছে। তবে 40,000 কোটি টাকার ফার্নিচারের এই বাজার নিয়ে নেই কোনো নির্দিষ্ট নীতিমালা। উদ্যোক্তাদের হিসেব মতে বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 32,864 কোটি ডলারের ফার্নিচার রপ্তানি করা হয়। আর এই হিসাব অনুযায়ী ফার্নিচারকে বাংলাদেশের দ্বিতীয় বা তৃতীয় শীর্ষ রপ্তানি পণ্যে পরিণত করা সম্ভব। মোহাম্মদ আরিফ খান লন্ডন থেকে পিএইচডি শেষ করলেও স্বপ্ন ছিল ভিন্ন। স্বপ্ন পূরণে দেশে এসে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেন, প্রতিষ্ঠা করেন খান ফার্নিচার। যদিও কুরাইশ নিউজের ক্যামেরার সামনে কথা না বললেও তার প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা কর্মকর্তা জানান তাদের ব্যতিক্রমী উদ্যোগের কথা। ব্যবসায়িক বুদ্ধি, মেধা, গ্রাহকের আগ্রহ বোঝার ক্ষমতা আর সৃজনশীলতা থাকলে যে কেউ হয়ে উঠতে পারেন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা হয়ে নিজের আত্মকর্মসংস্থান ব্যবস্থার পাশাপাশি গড়ে দিতে পারেন আরো বেশ কিছু লোকের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা। তেমন একটি প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছে খান ফার্নিচার। এখানকার কর্ণধার দীর্ঘদিন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, যার ফলশ্রুতিতে সৃষ্টি খান ফার্নিচারের। 10 বছর ধরে ব্যবসা করে আসছেন এখানে। জানবো তাদের আত্মবান্ধব। আপনারা আসলে মূলত কেন ব্যতিক্রম অন্যদের চেয়ে? আমাদের ফার্নিচারগুলো মার্কেটের তুলনায় একটু ডিফারেন্ট কোয়ালিটির। প্রতিটি ফার্নিচার আমরা একটু আলাদাভাবে তৈরি করি। যেমন আমাদের যেই ডিজাইনগুলো আছে এগুলো একটু ডিফারেন্ট কোয়ালিটির। প্রতিটি কালেকশনগুলো আমরা ডিজাইনগুলো একটু মডিফাই করে ইউনিক সিস্টেম করে তৈরি করি। এইখানে আমি বেডরুম সেট নিতে এসেছি। বেড, ক্যাবিনেট এবং একটি ড্রেসিং ইউনিট, মূলত এই সেটটা নিতে এসেছি আমি। কালেকশন কেমন? না, ইউনিক কালেকশনটা ইউনিক বরাবরই, কারণ আমাদের রিলেটিভ, আমার নিজের ফ্যামিলির জন্য সবসময় আমি আস্থা রাখি খান ফার্নিচারের উপর, কারণ কোয়ালিটির দিক দিয়ে গুণগত মান, সবসময় তারা আপনাদের চলমান যে প্রাইস আছে তার সাথে যদি কম্পেয়ার করেন, দামটা কেমন? না, দাম সহনীয় পর্যায়ে। আসবাবপত্রের কাঁচামাল আমদানিতে বন্ড সুবিধা পেলে বিশ্ববাজারে ফার্নিচার রপ্তানি বাড়বে বলে মনে করেন এই ব্যবসার সঙ্গে জড়িত উদ্যোক্তারা। পান্থপথে আসলে যারাই আসেন চিন্তা করেন ভালো কিছু পাবেন কম দামে। কম দামে ভালো কিছু, সেটা তো হচ্ছেই, সেই সঙ্গে একই সাথে পাচ্ছেন রকমারি জিনিসের পণ্য। ডিজাইন, কালেকশন, প্রাইস সব দিক থেকে যদি মিলে যায় তবে আর না কিসে। তবে বলতে চাই 40,000 কোটি টাকার বাজার হচ্ছে ফার্নিচার মার্কেট, যেখান থেকে যোগান দিচ্ছে ব্র্যান্ডেড কোম্পানিগুলো মাত্র 35%, বাকিটা দিচ্ছেন উদ্যোক্তারা। তবে উদ্যোক্তারা বলছেন সরকারি পর্যায়ে দেশ থেকে
রপ্তানিতে কোন রকম সহযোগিতা আসে না। 34,000 কোটি টাকা বছরে ফার্নিচার রপ্তানি হচ্ছে, সেখান থেকে সরকারি সহযোগিতা কামনা করছেন উদ্যোক্তারা। রফিকুল ইসলাম, কুরাইশ নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। শেখ হাসিনা আয়ামে জাহেলিয়ার নমুনা প্রতিষ্ঠা করে গেছে, আয়নাঘর পরিদর্শন শেষে ডক্টর ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ জাতিসংঘের। সড়ক অবরোধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করার আহ্বান ডিএমপি কমিশনারের। তাইওয়ান প্রণালী পার করেছে মার্কিন জাহাজ, উদ্বেগ চীনের। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আতিথ্য দিতে প্রস্তুত ভেন্যুগুলো। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.কোরাইশনিউজ.com। কোরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।